নিউ ইয়র্কের জ্যাকসনহাইটস থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। 24শে গণঅভ্যুত্থানে কর্তৃত্ববাদী শাসনের অবসান হয়ে গণতন্ত্রের যে নতুন অভিযাত্রা তাতে আশা জাগে নিয়ে কি দেখছি আমরা, নাকি একজন আরেকজনের বিরুদ্ধে যারা 24-এর সহযোদ্ধা ছিল বলে নিজেদের দাবি করেন তারা একজন আরেকজনের বিরুদ্ধে আঙ্গুল তুলেই যার যার নিজের কৃতিত্ব জাহির করতে যাচ্ছেন। এসব নিয়ে কথা বলতে আমরা জনকল্যাণমুখী রাজনীতিটা কোথায় আছে, কোথায় হচ্ছে, সেগুলি নিয়ে কথা বলার জন্য এখন আমরা আলোচনার জন্য এখন আমাদের সঙ্গে আছেন রাজনৈতিক বিশ্লেষক এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর জাহিদুর রহমান। ডক্টর জাহিদুর রহমান, আপনি আপনার ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন, সেজন্য আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন। আমাদের সাথে আরও থাকছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা, ব্যারিস্টার রুমিন ফারহানা। আপনাকে আমাদের স্বাগত জানাই এবং আপনি আমাদের সাথে থাকছেন এবং সময় দিয়েছেন, সেজন্য আপনিও আমাদের কৃতজ্ঞতা জানবেন। এই যে শেখ হাসিনাকে যেতেই হবে, শেখ হাসিনাকে যে একদিনও রাখা যাবে না, আমি বরং প্রস্তাব করেছিলাম শেখ হাসিনা ছুটিতে চলে যাক, যেহেতু যাইতে চাইতেছে না। এইটা নিয়েও ডক্টর জাহিদ আলাদা অনুষ্ঠান বানাইছেন যে খালেদ মহিউদ্দিনের এই কথা বলার এখতিয়ারই কোত্থেকে আসলো, মানে হি ওয়াজ সো এবং আমি কার টাকা খাচ্ছি, হাসিনাকে রক্ষা করতে চাচ্ছি কিনা, এরকম ইঙ্গিত তিনি দিয়েছেন। হি ওয়াজ দ্যাট সিরিয়াস। কিন্তু এখন ডক্টর জাহেদের মানে হাসিনাকে তো যেতেই হতো, কিন্তু যেই পথে গেছে সেই পথ, এটা নিয়ে একটু আপনাদের কথা আমি একটু শুনতে চাই। তারা যে আন্দোলনটা করতেছে সেটা একটা চাকরিকে ঘিরা না, 2019 সালের পর থেকে তারা সংগঠিত হইতেছে। সেটা যদি চাকরি হোক, নিরাপদ সড়ক চেয়ে আন্দোলন হোক, এমনকি আমার ঝাড়ু দেওয়ার অধিকারও হোক, এরকম একটা কিছুকেও যদি তারা জাতীয় আন্দোলনে পরিণত করতে পারে, তারা আসলে আলটিমেটলি আন্দোলনটা করতেছিল শেখ হাসিনাকে ফেলে দেয়ারই। এতে তাদের সবচেয়ে বেশি সহায়তা করছে শেখ হাসিনা নিজে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে, যেগুলিতে তাদেরকে আসলে সাহায্য করা হয়েছে তাদেরকে। তো আপনার কাছে কি এইটা এরকম মনে হয় না যে আসলে চাকরিটা না, তারা আসলে সংগঠিত হইতেছিল একটা কমন কজকে ঘিরা, যেটাতে তারা আসলে শেখ হাসিনাকে ধাক্কা দিতে পারে? আমি মনে করি না। তাদের অনেকের ভেতরে এই ইচ্ছা ছিল না তা বলছি না। আমার রিটেন ডকুমেন্ট আছে, আমি অনেকগুলো কলামে এটা লিখেছি, আমি আমার ভিডিওতে বলেছি। আমি বাংলাদেশের তিউনিসিয়া মডেলের একটা ঘটনা ঘটবে, আমি সেটা একদম ক্লিয়ারলি বলেছি। কারণটা হচ্ছে মানুষ ক্ষুব্ধ হয়ে আছে। আপনি চাইলেও আসলে এগুলো যে অর্গানাইজ করে করাতে পারবেন নট নেসেসারি। আপনার প্ল্যান থাকতে পারে একটা অংশের, এটা আমি দ্বিমত করছি না, কিন্তু আসলে এটা হোক বা অন্য কারো নেতৃত্বে, ধরলাম ওরা না, অন্য কেউ সামনে আছে, মানুষ যদি সামহাউ এটা ট্রাস্ট করতে পারতো যে এটা হবে, এবং শেখ হাসিনার ওই ব্রুটালিটি যদি যোগ না হতো, অন্য ক্ষেত্রে যদি হতো, তাহলে অন্য কেউ করলে এটা হবে। মানে বুয়াজিজির আগুন দেওয়ার ঘটনায় আসলে কি হয়েছিল, সমাজে বছরের পর বছর যে ক্ষুব্ধতা মানুষের মধ্যে তৈরি হয়েছিল সে আসলে নেমে গেছে। ঠিক এই ঘটনা ঘটেছে। সুতরাং এটা তাদের কারো চিন্তা থাকতে পারে, কিন্তু তারা পরিকল্পনা করে এমন একটা কিছু ঘটাতে পারবে, কারণ এর মধ্যে শেখ হাসিনার অনেকগুলো কাজ, শুধুমাত্র তার একটা উক্তি না। যেমন ধরুন, আমি প্রায় বলি 16 তারিখ যদি সাইদ মারা না যেত এবং সেটা যদি ভিডিও না থাকতো, আমি এটা একটু যোগ করতে চাই। ধরুন আমরা একটা বর্ণনা পড়লাম যে একজন নিরস্ত্র তরুণকে পুলিশ গুলি করে হত্যা করেছে, তার দুহাত প্রসারিত ছিল, কিছু আসতো যেত না আমাদের কাছে, হয়তো আর বাকি 5টার মৃত্যু হতো। 5টার মৃত্যু বিরাট সংখ্যা, কিন্তু সাইদের ভিডিওটা আমরা যখন দেখলাম, একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে একজন তরুণ এই করছে, পৃথিবীর নড়ে গেছে। আমি ভারতের মিডিয়াকে দেখছি, তখনও ভারতের মিডিয়া অবাক হচ্ছে যে কিভাবে এই ঘটনা বাংলাদেশে ঘটতে পারে। সো এই ঘটনাগুলো সব যুক্ত হয়েছে, সেজন্য কোনো পরিকল্পনা করে আসলে এটা হওয়া সম্ভব ছিল না। কারো চিন্তা হয়তো ছিল, কিন্তু ওই যে বললাম যে আমাদের মধ্যে বছরের পর বছর যেহেতু ক্ষুব্ধতা তৈরি হয়েছিল, বারুদ তৈরি হচ্ছিল, একটা ট্রিগারিং কোনো না কোনো পয়েন্টে। আপনি কিছুদিন আগে আমাকে একটা শোতে, ভয়েস অফ আমেরিকাতে আমার একটা ইন্টারভিউ 1 জানুয়ারি কোট করেছিলেন যে 1 বছরের বেশি টিকবে না, এরকম একটা মন্তব্য। আমি সেটা বলেছিলাম মূলত এই কারণে, এবং একটু যোগ করি, 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনের সময় এই ধরনের একটা প্রবাবিলিটি তৈরি হয়েছিল মানুষ নামার, কিন্তু মানুষ নামে নাই। আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে ওই সময় অর্থনীতি তুলনামূলকভাবে ভালো ছিল, অথচ তখন কিন্তু পেটানো হয়েছিল স্কুলের বাচ্চাদের। তারপরেও কিন্তু আমরা মাঠে নামি নাই ওইভাবে। কিন্তু পরবর্তীতে 24-এ এসে আমাদের সব সমস্যা তো থাকলোই, কিন্তু ফাইনালি যেটা হয়, ইকোনমিক ক্রাইসিস। একটা মা যখন তার বাচ্চার ডিম অর্ধেক করে ফেলে একটার জায়গায়, একটা মানুষ যখন মাছের কাঁটা কিনে খায়, একটা মানুষ 3 ঘন্টা দাঁড়ানোর পর যখন টিসিবি ট্রাকের পণ্য 2 ঘন্টার পর দেয়া জানে শেষ হয়ে গেছে, এই ক্ষুব্ধতাগুলো যুক্ত হতে থাকে। সো 24-এর এইটা কোনো না কোনো একটা পয়েন্টে, কোনো না কোনো একটা ইস্যু দিয়ে বেরোতো। এখন এটা পরিকল্পনা করে কেউ ঘটাতে পারবে না, এটা ঘটে গেছে এবং তারা সামনে ছিলেন। আজকে আপনার কাছে এটা নতুন কথা শুনলাম, ইমানের প্রসঙ্গে। ইমানটা ভালো হয়েছে এই যেটা, কারণ হচ্ছে আপনি বলছিলেন যে আপনি ইমানই রাখেন নাই। এই কথা কি ঠিক? এই কথা তো মনে হয় আপনি এখন আমার থেকেও অন্য আরেকটু নেতিবাচক জায়গা থেকে কি বলতেছেন, কারণ আপনি তো মানে কোনো আশা এদের জন্য রাখেন না, এটা আমার মনে হয় নাই। মানে প্রথম 2-3 মাস তো অবশ্যই মনে হয় না। মানে আমি যদি বলি 2024 হ্যাঁ একদম
আমি প্রথম থেকে কি করেছি একটু বলি, মানে আমি পার্সোনাল লেভেলে অনেক কথা বলতাম। আমি চেয়েছি একটা সরকার তৈরি হয়েছে, তরুণরা আসুক, মানে আমার কোনো একটা ভিডিওতে বলা আছে এরকম যে আমি খুব চাই, বা একটা কলাম আছে এনসিপি যেদিন প্রথম তৈরি হয়েছে সেদিন আমি লিখেছি বা বলেছিও যে একটা বিশ্লেষক হিসেবে যদি দেখি এই দলটার কোনো ভবিষ্যৎ আমি দেখি না, আমি বলেছি। কিন্তু আমার ভেতরে চাওয়া হচ্ছে এনসিপি অসাধারণ দল হিসাবে গড়ে উঠুক, কারণ বাংলাদেশে আমি যেহেতু একজন সেন্ট্রিস্ট মানুষ, বা আমি আমাকে সোশ্যাল ডেমোক্রেট হিসাবে পরিচয় দিতে পছন্দ করি, বাংলাদেশে বিএনপির বিকল্প হিসাবে একটা ইসলামিস্ট ফোর্স প্রধান শক্তিতে পরিণত হোক। কিন্তু ডক্টর রহমান, এইখানে আমার একটা অবজারভেশন আছে আপনার নিয়ে, সেইটা হচ্ছে যে আপনি কিন্তু একটা ভালো এনসিপি চাইছেন। সেই এনসিপিটা কেমন জানেন? এটা ছোটদের বিএনপি, মানে জামাত হবে না, অনেক বাম হবে না, কথা শুনবে তো একটা বিএনপি তো আছে। আপনি একটা ছোটদের বিএনপি তো চাইছেন মনে হয়, সেই জন্য এনসিপিটা আপনার খুব বেশি ভালো লাগে নাই আমার মনে হয়। আমি খুব ছোট, আমি না না আমি বলি আমার কথা, আমার খুব ছোটদের বিএনপি না চেয়েছি তাও না। এখন আমার পলিটিক্যাল আইডিওলজির কথা বলি, ইন্টারেস্টিং ডিবেট এটা। 5th অগস্টের পরে একটা জিনিস হচ্ছিল যেটা নিয়ে আমি সমানে অ্যালার্মিং দিয়ে গেছি, সেটা হলো আমরা আইডিওলজিক্যাল ডিবেটে অনেক ঢুকে গেছি। আমি এই কথা রিপিটেডলি বলেছি, যখন আমরা আইডিওলজিক্যাল লাইনে আমাদের পলিটিক্সকে সাজাবো, এটা জনগণের জন্য ক্ষতি এবং বিএনপির জন্য সুবিধা। আমি বিএনপির লোকজনকে সামনাসামনি এই কথা বলি, তখন হয় কি আমাদের ওয়েলফেয়ারের আলোচনা কমে যায়, আমরা জনগণের জন্য কি করব, আমাদের গভর্নেন্সের আলোচনা চলে যায়। বিএনপি বিশ্বাস করেন আগামী নির্বাচনে যদি একটা রাইটিস্ট ফোর্স দাঁড়ায় তার সাথে কম্বাইন্ডলি, তখন দেখা যাবে আসলে বিএনপি জাস্ট ওই পয়েন্টেই একটা বিরাট অংশের ভোট পেয়ে যাবে। যদি রাইটিস্ট আসছে তাকে ঠেকাও, পরবর্তী নির্বাচনেও যদি বিএনপি গুড গভর্নেন্স না দেয়, করাপশন করে, ভালো নির্বাচনের কথাই বলছি, মানুষ মনে করবে বিএনপি কে ভোট দাও। আমার মনে হয়েছিল এই ইডিওলজিক্যাল ডিবেট গুলো সরিয়ে রেখে, যেমন মধ্যপন্থা সেন্ট্রিস্ট পলিটিক্স তো একটা স্পেকট্রাম, কেউ যদি সেন্টার লেফট হয়, কেউ সেন্টার রাইট হোক, বা কেউ লিবারেল হোক, সেটাও একটা স্পেকট্রাম, সবাইকে আবার হুবহু একই হইতে হবে তা তো না। না, কিন্তু ডক্টর জাহেদ, এটা একটা ইন্টারেস্টিং, মানে আপনি আপনার একটু খেয়াল করেন, আজকে না হইলো 5 বছর পরে খেয়ালটা কিরকম, আপনি যেরকম একটা রাজনীতি, একটা রাজনৈতিক ব্যবস্থা, বা যেরকম একটা সরকার দল আপনি চিন্তা করতেছেন, হয় না সব রাস্তায় রোমের দিকে যায়, আপনার সব যুক্তি কেন জানি মানে বিএনপির দিকেই যাইতেছে। মানে বিএনপি যেরকম, মানে এইটা এই যে মাসকাত ভাই হাসতেছেন, হাইসা জাহেদ ওইটা হাসছে, কিন্তু কিন্তু আপনি খেয়াল করে দেখেন, আপনি ডক্টর জাহেদ রহমান আর জনাব তারেক রহমান হওয়ার কথা ছিল না, এটা হওয়ার কথা ছিল যে ডক্টর জাহেদ রহমান যে চাপটা আসলে সরকারের উপরে রাখতেছেন, আমি সক্রেটিসের কথা ধার করে কইতে চাই যে সে ডাস পোকার মতো, বা সক্রেটিসের কথা বলে অন্য তার ছাত্ররা যে কথা বলছে সেইটা না হইয়া বরং এটা যেন বিএনপিরই একটা বিনির্মাণ করতেছে, এটা আমার মনে হয়, এবং অনেকের মনে হয়। অনেকের আরো কি মনে হয় জানেন ডক্টর জাহেদ? অনেকের মনে হয়, আরো মনে হয় হচ্ছে ডক্টর জাহেদ, আপনি যে এখন বিসিএস ভাইবা নিতেছেন, আপনিও কোনো না কোনো ভাবে একটা লোক যথেষ্ট পরিমাণে বিএনপি কিনা, মানে সেটা কিন্তু বিএনপি না, আপনার মনে কিছু আপনার মনে কিছু প্যারামিটার আছে। সেই প্যারামিটারটা হচ্ছে যে আপনি কি যথেষ্ট পরিমাণ ডানপন্থী, আপনি কি মৌলবাদী, আপনি কি যথেষ্ট পরিমাণ বামপন্থী, আপনি কি আওয়ামী লীগের প্রতি সফট, এগুলি বাদ দিয়া এটা ভালো, মানে এটা হিজবুত তাহরির না, মানে হিলফুল ফজলে চড়া ভালো ছাত্রের একটা বিএনপির খোঁজে আপনি আছেন কিনা ডক্টর জাহেদ? এটা আপনি একটু আমার একটু এক দুই কথা যদি বলেন, আমি একটু মাসকাত ভাইয়ের কাছে যাই। না, হ্যাঁ বলবো নিশ্চয়ই। আমি একদম প্রকাশ্যে একটা কথা বলেছি, এটা নিয়েও প্রচুর ডিবেট হয়েছে। সেটা হচ্ছে আমি এরকম একটা কথা বলেছিলাম যে এই মুহূর্তে, বাক্যটা আগে বলি, অনেক পত্রিকা এটার ফটো কাট করে ছেড়ে দিয়েছে, আমার বিস্তারিত কথাটা সেখানে ছিল না, অনেকে পড়েননি, যে এই মুহূর্তে বিএনপি ছাড়া আমাদের কোনো গতি নাই। আমি এটা আবারও এখানে বললাম। কেন বললাম? আমরা দল করতে হবে নট নেসেসারিলি, কিন্তু আমাদের প্রত্যেকের পলিটিক্যাল ইডিওলজি আছে। আমি রাজনীতিকে কেমন দেখতে চাই, বাংলাদেশের ভবিষ্যৎ কার হাতে থাকুক আমি চাই, সেটা নিয়ে আমার একটা চিন্তার জায়গা আছে। আমি যদি গ্রোসলি এটুকু বলি সহজভাবে বোঝার জন্য, আমি যদি একজন সেন্ট্রিস্ট মানুষ মনে করি, বাংলাদেশে এই মুহূর্তে উল্টো দিকে আরেকটা রাইটিস্ট ফোর্স, আমি একদম এক্সট্রিম রাইটের কথা বলছি না, যে রাইটিস্ট ফোর্স গুলো, এটা নিয়ে আমার ডিবেট আছে, আমি সময় থাকলে বলবো, এটা নিয়ে আলাপটাও করছি, যারা কনস্টিটিউশনাল পলিটিক্স করে, ধরুন আমি নাম বলছি জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, যারা কনস্টিটিউশনাল পলিটিক্স করে বলে দাবি করে বলছি, আমি পরের সুযোগে এটা নিয়ে কথা বলবো, যে তারা আবার শরিয়ার কথাও বলে কায়েম করবেন, কোন মানব রচিত আইন থাকবে না বলছেন, সেটা আবার কিভাবে ফিট ইন করে, যে ডিফারেন্ট ডিবেট। কিন্তু এই আইডেন্টিটি পলিটিক্স এর বিরুদ্ধে আমার খুব স্পষ্ট অবস্থান আছে। আমি ভারতের বিজেপির বিরুদ্ধে এত কথা বলেছি, আমার ইউটিউব চ্যানেল কিন্তু ভারতে অফিসিয়ালি বন্ধ করা হয়েছে, রাইট, অফিসিয়ালি আই গট আ মেইল। সো আমার একটা নীতিগত অবস্থানের জায়গা আছে। এমনকি আওয়ামী লীগের বাঙালি জাতীয়তাবাদ, আমি প্রথম আলোতে কলাম লিখেছি যে আমরা বলছি যে বাঙালি জাতীয়তাবাদ দিয়ে আমরা আমাদের বিভেদ ছড়াতে পারবো, আমি বলছি স্টিল এটা একটা আইডেন্টিটি এবং এটা অন্যকে এক্সক্লুড করে। সেই কারণে আমি মনে করছি শর্ট টার্মে আমরা যারা মধ্যপন্থী মানসিকতার মানুষ, সেই কারণে আমার মনে হয় এই বিএনপি ছাড়া শর্ট টার্মে একটা অল্টারনেটিভ আমি যেরকম চাই তৈরি হওয়ার আগ পর্যন্ত দিস ইজ দ্য অনলি অপশন আমার মনে হয়। আপনার মধ্যপন্থা এবং বিএনপি নিয়ে, মানে এটা হয় কি
মানে ঠিক টেলিভিশন লাইভ আলোচনার বাদে আমরা যদি দর্শকদের উপস্থিতিতে এইটা নিয়ে আমার আপনার স্পেসিফিক কিছু কথা বলার আছে, আপনারই শুধু না, মানে বিএনপি মধ্যপন্থা দল কিনা, বিএনপি আসলে বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে, একটা মধ্যপন্থা দলের বাংলাদেশে প্রয়োজনীয়তা এবং এটা নেতৃত্ব আসলে বিএনপি দিতেছে কিনা, কেন এনসিপি এর থেকে দূরে সরতেছে, আমাদের কখনো সুযোগ হলে আমরা একটা দর্শকদের মানে একটা থিয়েটার, আমি খুব আগ্রহী এটা নিয়ে আমার কিছু প্রশ্ন আছে। আমি একটু মাঝখানে আপনারও মন্ত্রী হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, জনাব নাঈম মিয়া মনে করতেছেন এটা, জনাব তারেক রহমান না, একদম। জি আচ্ছা, আরেকটা ব্যাপার হলো মানে মাসকাওয়াত ভাইয়ের মতো অনেক বেশি, আমার চাইতে অনেক বেশি চোখা মানুষ এনসিপির সাথে কানেক্টেড আছেন। উনি রেগুলারলি খুবই ডিলিজেন্টলি অসাধারণ সব গাইডলাইন দিয়ে যাচ্ছেন। আমি এখন একটু আসি আপনার সাথে, আপনি যেটা বললেন যে এখানে না থাকা আমরা ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে কিনা, এই প্রশ্নগুলো আসলে আছে। মানে এখন ধরুন আমি এইভাবে যদি সরিয়ে রাখি, আমি তাদের সাথে এই দলের সাথে উপদেষ্টা হিসেবে বা তাদের সাথে কাজ করা একটা জায়গা, কিন্তু আমি এখন বাইরে থেকে যা করছি এটাও কি কাজ করা না? খেয়াল করুন সমস্যাটা কোন জায়গায় হয়। আমি আপনাকে বলে দিতে পারি, আমি আমার প্রাইভেট চ্যানেলে যখনই জামায়াতে ইসলামীকে নিয়ে কোনো সমালোচনা করব, আপনি নিশ্চিত থাকুন ওখানে প্রচন্ড গালিগালাজ থাকবে। এবং আমি আমার কমেন্ট বক্স কোনো বন্ধ করি না, ফিল্টারও করি না। আমি চাইলে ফিল্টার করতে পারি, আই ডোন্ট ডু দ্যাট। এটা একদম অবারিত আছে। আমি এনসিপি কে নিয়ে যখন কথা বলবো তখন ওখানেও একই রকম অ্যাটিটিউড। এটা তো শুধু জুলাই আগস্ট না, আমি আমার অ্যাক্টিভিজমের বয়স যখন ব্লগ থেকে হিসাব করি, যখন হাসিনা কনস্টিটিউশন অ্যামেন্ড করে তত্ত্বাবধায়ক বাতিল করলো 2011 থেকে, আইভ গট এ ভেরি লং ট্র্যাক রেকর্ড। এবং আমি তো শুরুর দিন থেকেও এই সরকার বা এনাদের বিরুদ্ধে কথা বলতে শুরু করি, কোন একটা সময় আস্তে আস্তে এটা শুরু করেছি। সো আমার এই সমালোচনাগুলোকেও যদি তারা গ্রহণ করার চেষ্টা করতো, যে বুঝে দেখার চেষ্টা করতো যে কি হয়েছে, এই যে অপরায়ণের কথা বললেন মাসকাত ভাই, আমাকে তো অপরায়ণ করা হচ্ছে বা ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে আমি বিএনপির দালাল বা আমি ওর দালাল তার দালাল। সো বাইরে থেকেও যিনি ক্রিটিক করেন, যিনি গণতান্ত্রিক হয়ে উঠতে চান, সেগুলোও কিন্তু এক ধরনের উপদেষ্টার মতো ব্যাপার। আমি বিশ্বাস করি আমার একটা ব্র্যান্ডিং আছে। আমি নিজের মুখেই যদি বলি, আমি মানুষকে হয়তো গালিগালাজ করি না, আমি যেটা নিয়ে কথা বলতে চাই সেটা নিয়ে সাবস্ট্যান্টিভ কিছু পাওয়ার পর বলি, এবং আমি আমার সেটার পক্ষে আমার বিবেচনায় ভ্যালিড যুক্তি দেওয়ার চেষ্টা করি। আমার এই ব্র্যান্ডিং আওয়ামী লীগের কাছেও ছিল। আমি আওয়ামী লীগের কাছে কোনোদিন অসংখ্য টকশো করেছি, আমাকে মুখের উপর কাউকে বলতে শুনি এই যে তুমি বিএনপির দালাল হয়ে গেছো, যখন আমি আওয়ামী লীগের বিরোধিতা করছি। কিন্তু আমি এখন এই কথাগুলো শুনতে পাচ্ছি। এখন এনসিপির সমালোচনাটা একটু বেশি হওয়ারই কথা ছিল। খালেদ ভাই, আপনি একটা সেলফ ইম্পোজড এক্সপেকটেশন তৈরি করছেন, ওর উপরে এক্সপেকটেশন তো আমি তৈরি করি নাই। আমি একটা খুবই এক্সাম্পল দিই, আমি এটা একদম ডিটেইল ভিডিও করেছি যে এনসিপির মূল সমস্যাটা কোন জায়গায়। অরবিন্দ কেজরিওয়াল যে এবার নির্বাচনে হারলো, কেজরিওয়াল কি ভারতে স্ট্যান্ডার্ডে খুব খারাপ পারফর্ম করেছে? আপনি কেজরিওয়ালের চাইতে খারাপ পারফর্ম করা লোকজনকে পুনর্নির্বাচিত হতে দেখেছেন ভারতে। কিন্তু সমস্যা কি হলো, কেজরিওয়াল তার ব্র্যান্ডিং তৈরি করেছে, ভোট পেয়েছে, আমি দুর্নীতি ছেটিয়ে বিদায় করব, আমি সুশাসন নিশ্চিত করবো, এন্ড হি ডিড ইট ওনার প্রথম 2 টার্মে। থার্ড টার্মে এসে তার, সেকেন্ড টার্মে এসে তার এই যে শুল্ক নিয়ে যে করাপশন, তার ব্যক্তিগত বিলাসিতা, মানে একজন মুখ্যমন্ত্রী তার বাড়িতে ইটালিয়ান মার্বেল লাগিয়েছে, কিন্তু কেজরিওয়াল বলে প্রবলেম হয়েছে। এটা অন্য আরেকজন করলে হয়তো, যোগী আদিত্যনাথ করলে দেখতেন মানুষ এটাকে প্রবলেম হিসেবে দেখতো না। কারণ হচ্ছে কেজরিওয়াল নিজেকে এভাবেই ব্র্যান্ডিং করার চেষ্টা করেছে, এটাই তার রাজনীতি ছিল। এখন সমস্যা হচ্ছে এনসিপি নিজের উপরে ধরে একটা এক্সপেকটেশন নিজে তৈরি করিয়েছে, আমরা তৈরি করিনি। ধরুন বিএনপি লোকজন চাঁদাবাজি করবে, ফর গডস সেক, বিএনপির লোকজন আগে চাঁদাবাজি করেছে, এটা জানে সবাই। সো বিএনপির লোকজন যখন চাঁদাবাজি করে, বরং বিএনপি কিছু ব্যবস্থা নিয়েছে, এটা স্বীকৃতি, ব্যবস্থা নেওয়া মানে কিন্তু স্বীকৃতি দেয়া, বরং সে প্রশংসা পাচ্ছে যে সে তো কিছু ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে। খেয়াল করুন, সমালোচনাও হচ্ছে। কিন্তু এনসিপির লোকজন যখন এই কাজটা করে, কারণ সে বিএনপির চাঁদাবাজিকে সমালোচনা করে, সে নতুন বন্দোবস্তের আলাপ করে, সো নতুন বন্দোবস্তের আলাপ করে যখন আমি তার সমালোচনা করি, যখন যুক্তি দিই, তখন আমাকে যখন গালি দেয়, তখন আবার উল্টো আমাকে যখন আওয়ামী লীগ গালি দেয় আমার খারাপ লাগে না, কারণ ও পুরান বন্দোবস্তের লোক, আমি জানি। আমাকে যখন জামায়াত গালি দেয় আমি মনে করি ও পুরান বন্দোবস্তের লোক। আপনি যদি আমাদেরকে একটু সময় দেন, আমাদের প্রোডিউসারদের একটু বলতে পারি, যেহেতু আজকে আমি বেশি কথা একটু বলছি, একটু সময় যদি একটু বাড়ায় নেই আমরা, তাহলে আমরা মাসকাত ভাইয়েরও যদি একটু সময় থাকে, একটু যদি সময়টা আমরা একটু বাড়ায় নেই, একটু কথা বলতে পারি। কিন্তু ডক্টর রহমান, আপনি আমাকে একটা কথা বলেন তো, আমি আপনার এই আর্গুমেন্টটা শুনছি, যেহেতু আপনার আমি ভিডিওগুলো আমি ফলো করি, আপনার লেখা আমি ফলো করি, কিন্তু আপনি আমাকে একটু বলেন তো যে এনসিপি আসলে রাজনীতিটা কেমনে করতে তোলে? বাংলাদেশের যেই রাজনীতি বিএনপি, আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি আমাদেরকে যে রাজনীতির মধ্যে নিয়ে গেছে, রাজনীতিটাকে যেই জায়গায় নিয়ে গেছে, সেই জায়গায় এনসিপি আসলে কি করতো? আপনি দেখেন এনসিপি 64টা জেলা ঘুরছে, আমি এনসিপির লোকজনের সাথে কথা বলি, এনসিপির লোকজন আমার সাথে কথা বলে, আমি এখন আর তত বলতে চাই না, ওদেরই অনেকে আমার সাথে কথা বলে, আমি জানি।
ওরা কিন্তু পয়সা বাঁচানোর জন্য সরকারি ফেসিলিটিগুলিতে থাকছে, সার্কিট হাউস, ডাক বাংলো, এগুলিতে থাকছে, তারপরেও কিন্তু অনেক টাকা খরচ হয়েছে। এই টাকাগুলি কোত্থেকে আসবে আসলে? এই টাকাগুলি কিন্তু নিয়ে ওরা নেসেসারিলি ওদের পকেটে ভরতেছে না জাহেদ। হ্যাঁ, তাহলে এখন ওরা কি মানে রাজনীতিটা কিভাবে করবে? এখন কি এই পদযাত্রাটা না কইরা ওদের এটা মানে অনলাইনে করা উচিত ছিল? এইটা কি তারা আসলে কিভাবে করতো? মানে এই সকল রাজনৈতিক দল সহ দেশের মানুষও এক প্রকার মেনে নিয়েছিল যে 2028 সাল পর্যন্ত অ্যাটলিস্ট চোখ বন্ধ করে আওয়ামী লীগ থাকবে, এবং তারপরেও আরো 5 বছর থেকে সেটা সেই 41 পর্যন্ত গড়াবে কিনা সেটা নিয়ে নানান তর্ক বিতর্ক বা কিছু কথাবার্তা হয়তো সমাজে বা রাজনীতির মাঠে চালু ছিল, কিন্তু অ্যাটলিস্ট 28 পর্যন্ত মোটা দাগে সকলেই হাসিনাকে মেনে নিয়েছিল। কিন্তু এর মধ্যে যে হঠাৎ করে এমন একটি ধাক্কা আসবে, সেটা আজকে বুকে হাত দিয়ে সকলে যদি যার যার কাছে নিজের সৎ থেকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করে, আমার মনে হয় তারা তাদের উত্তরটি পেয়ে যাবে। আর যে কথাটি আপনি বলছেন যে খুব বেশি বোধহয় আর পার্টিজান থাকা যাচ্ছে না, খুব বেশি বোধহয় বিএনপি আর আমাকে মনে হচ্ছে না, তার কারণ সম্ভবত এই ধাক্কাটি না আমার মনে হয় প্রত্যেকের ভেতরেই নাড়া দিয়ে গেছে। ধরুন আমি যদি একজন ব্যক্তিগত রাজনীতিবিদের বা একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী এবং একজন আইনজীবী মানবাধিকার কর্মীর চোখ দিয়ে পুরো ঘটনাটিকে দেখি, আমার কাছে মনে হয়েছে কেবলমাত্র একটি নির্বাচন, কেবলমাত্র মন্ত্রিসভার মুখগুলোর পরিবর্তন, কিংবা আমার কাছে মনে হয়েছে যে আমার চিন্তার জগতে যে বিরাট একটি ধাক্কা লেগেছে, এই ধাক্কাটি আসলে সকলেরই কম বেশি লেগেছে, কিন্তু এটার স্থায়িত্ব বা এটার ইম্প্যাক্ট এক একজনের জীবনে এক এক রকম হবে। ধরুন আমার কাছে মনে হয়েছে যে একটি সুষ্ঠু নির্বাচন, বাংলাদেশে যদি একটি সুষ্ঠু নির্বাচনের ধারাবাহিকতা থাকতো তাহলে কি হতো? তাহলে 2014 সালে হাইলি লাইকলি বিএনপি সরকার গঠন করত এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বিরোধী দলে বসতো। 18তে গিয়ে হয়তো আবার তারা ক্ষমতায় যেত, 24-এ হয়তো আবার অন্য আরেকটি দল বিএনপি হয়তো ক্ষমতায় আসতো। এভাবে একটা পালা বদলের মধ্যে দিয়ে যেত, এবং পালা বদলের মধ্যে দিয়ে গেলে যে বিষয়টি হতো খালেদ, আমার কাছে মনে হয় রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো যেগুলোকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলা হয়েছে 15 বছরে, সেই প্রতিষ্ঠানগুলোকে এভাবে হয়তো ভেঙে ফেলা যেত না। আজকে যেভাবে আমরা দেখতে পাচ্ছি মসজিদের খতিব থেকে শুরু করে একেবারে পাড়ার স্কুলের হেডমাস্টার পর্যন্ত পালিয়ে যে প্রাণ বাঁচাচ্ছেন, কারণ সোশ্যাল টেক্সচারটা পুরোপুরি নষ্ট হয়ে গিয়ে একেবারে প্রান্তিক লেভেল পর্যন্ত সকলকেই এক দলের সদস্য হয়ে যেতে হচ্ছে। এই অবস্থাতে বাংলাদেশ যেত না। একটা পাওয়ারের তো একটা ব্যালেন্স থাকে, ভার্টিক্যাল এন্ড হরাইজন্টাল। ভার্টিক্যালটা হয় রাষ্ট্র, হরাইজন্টালটা হয় সমাজ। কিন্তু আমাদের এই সমাজের টেক্সচারটাকে, সমাজের বুননটাকে খুবই সিস্টেম্যাটিক্যালি হত্যা করা হয়েছে, এবং হত্যা করা হয়েছে খুবই একটা পারপাসফুলি, একটা মানে লক্ষ্যকে সামনে রেখে। লক্ষ্যটা হচ্ছে আমাকে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে হবে। সুতরাং এইরকম ভুল যদি পরবর্তীতে কোনো রাজনৈতিক গোষ্ঠী এই ভুলটি করবার ন্যূনতম চেষ্টা করে, এই দেশের মানুষ কিন্তু মরতে শিখেছে, এবং ওরা কিন্তু একটা ভীতির মধ্যে ছিল। হ্যাঁ, 15 বছর লিখতে ভয় পায়, বলতে ভয় পায়, নিজেকে এক্সপ্রেস করতে ভয় পায়, ইচ্ছা করে একটা পালের মধ্যে লুকিয়ে থাকে, সেই জায়গা থেকে একটু ইন্টারাপ্ট করি। আপনি যেই অবস্থাটা বর্ণনা দিলেন, আপনার মনে কি এই শঙ্কাটা রয়ে গেছে, যেহেতু আপনি শুরু করেছিলেন যে এক পাল মানুষ থেকে আরেক পাল মানুষ, আপনার মধ্যে কি এই শঙ্কা রয়ে গেছে যে বিএনপি আসলেও তাদের ইয়াটা একটা লম্বা হবে এবং প্রায় একই ধরনের জায়গা হবে, যেইটা মানে যেই আশঙ্কা মান্না ভাইয়েরও আছে, সেই আশঙ্কা কি আপনারও আছে যদি আসলে এই গুণগত পরিবর্তনটা না হয়? দেখুন, বিএনপি 17 বছর নানান রকম জুলুমের মধ্যে দিয়ে গেছে। এই জুলুমের শিক্ষা বিএনপি কতটা নিয়েছে এটা বিএনপি ক্ষমতায় আসলেই আরো পরিষ্কারভাবে বোঝা যাবে। তবে বিভিন্ন জায়গায় আমরা যেই মেসেজগুলো পাই, সেই মেসেজগুলো খুব সুখকর নয়, এবং এটা যে সুখকর নয় এটা তো বিএনপির চেয়ারম্যান নিজেই স্বীকার করছেন, তাই না? তো তাহলে অথচ উনি কিন্তু বারবার ওনার নেতা কর্মীদের সতর্ক করছেন। এখানে দুটো তিনটা বিষয় হতে পারে, যে এক হচ্ছে যে ওনার বক্তব্য কি ওনার দলের তৃণমূলে যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছেন, মধ্যম পর্যায়ের যারা যুক্ত হচ্ছেন। একটা সেকেন্ড বেশি ফারানা, আপনি যখন এই কথা বলছেন, আমাদের একজন দর্শক এই মন্তব্য পাঠিয়েছেন যে ফেসিস্ট আমলে রুমিন ফারানার প্রতিবাদী ভয়েস আমাদের সকলকে প্রেরণা যোগাতো, এখন কিছু কিছু এলাকায় বিএনপির অপকর্মের বিরুদ্ধে আমরা কি সেই একই কণ্ঠ শুনতে পাবো কিনা?
ইন্টারেস্টিং, আমি ঠিক এই কথাটাই জি, বলছিলাম, জি, তাই না জি, খালেদ জি, ভাই? জি। হ্যাঁ, তো এই ওনার এই কথাটা কি লোয়ার লেভেল, লোয়ার টায়ার, মিড টায়ার এন্ড হাই টায়ার খুব বেশি গুরুত্ব দিচ্ছে না? গুরুত্ব না দিলে কেন দিচ্ছে না? কারণ তারা কি মনে করছে যে কোনো ব্যবস্থা নেওয়া হবে না? কিন্তু আমরা তো বেশ কয়েকটি জায়গায় ব্যবস্থা নিতেও দেখলাম, তাই না? যদিও পরবর্তীতে আমরা দেখেছি যে অনেককেই আবার স্থগিত পদ আবার ফিরে এসছে, কিংবা বিরাট অভিষেকও হয়েছে দলে। তো এগুলো কি আসলে একটা বার্তা পৌঁছায় যে আসলে খুব বেশি কিছু হবে না, এই প্রথম একটু একটু ব্যবস্থা হবে, পরে আবার যেই থোর বড়ি খাড়া বড়ি থোর? তো এই কথাগুলো বলবার একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার বাংলাদেশে বসে একটু কিছু টোল আছে ডেফিনেটলি, তাই না? সো ফর এক্সাম্পল, সেই টোলটা কি হতে পারে? আমি নিজেও নিজের সাথে হিসাব করেছি। সেই টোলটা হতে পারে যে হয়তো আমাকে নমিনেশন দেওয়া হবে না, মন্ত্রিত্বের হয়তো প্রশ্ন থাকবে না। কিন্তু দেখুন, একটা রাষ্ট্র গঠন করতে এই ছোট ছোট জিনিসগুলোতে ছাড় দেয়া, আমার এমপি না হওয়া, কিংবা আমার মতন আর 10 জন যদি কারো সাহস, আমি জানি না 15 বছর আমি সাহস দেখি নাই, আগামী 10 বছর আমি সাহস দেখবো কিনা খালেদ, আই এম ভেরি সরি। আমি না খুব বেরিসা দুঃখিত, ফারহানা, আমাকে এটা বলতে না হচ্ছে। বেরিসা ফারহানা, আপনাকে একটু থামাই এই পর্যায়ে। আমি শুধু প্রশ্নটা করে রাখি, সেটা হচ্ছে যে আপনি একাদশ জাতীয় সংসদে অন্যতম বিরোধী কণ্ঠস্বর ছিলেন, সংসদের মধ্যে সংসদের বাইরে, কিন্তু যারাই বিগত 3 সংসদ নির্বাচন অংশ নিয়েছেন, সংসদে গিয়েছিলেন, তাদের ভালোভাবে দেখছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা? বিগত 3টি নির্বাচনের সমালোচনা করলে একই সঙ্গে সংসদে থাকা ঠিক হয়েছে কিনা সেটি প্রশ্ন করছে। আমাদের দুটি প্রশ্ন, যে আপনি আসলে অন্য কোনো রাজনৈতিক দলে, বিশেষ করে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যদি একটি রাজনৈতিক দল সংগঠন করে, সেখানে আপনি যাবেন কিনা, এক। আর দুই হচ্ছে যে আপনি যে আশঙ্কাটি করছেন যে আসলে নমিনেশন মনোনয়ন না পাওয়ার ব্যাপারে, সেটির ক্ষেত্রে না, আমি সেটা বলছি না। খালেদ, আমি একটু ক্লিয়ার করি, না হলে না খুব একটা হেজি হয়ে থাকে। মানে আমি বলছি, এই ঝুঁকিগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে তৈরি হয়। আমি পাবো না বা পাবো কোনোটাই বলছি না, এই ঝুঁকি তৈরি হয়। এখন এই ঝুঁকি নেওয়ার দেশের স্বার্থে, দেশের কল্যাণ, এবং যে ধরেন একগুচ্ছ মানুষ, কয়েক লক্ষ মানুষের কিন্তু একটা প্রত্যাশা যে 15 বছর তো ওই মানুষটিকে আমরা সত্য বলতে দেখেছি, সাহসী ভূমিকায় দেখেছি। এখন কি তিনি ওই জায়গাগুলোতে কম্প্রোমাইজড হয়ে যাবেন? একটি নমিনেশনের জন্য কিংবা একটি মন্ত্রিত্বের জন্য করে কম্প্রোমাইজ করবেন? আমি আসলে বেছে নিয়েছি কম্প্রোমাইজ না করাটাই। ওকে, আমরা ওই প্রশ্নটা, মানে আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যাবেন কিনা তারা রাজনৈতিক দল করলে, সেই প্রশ্নটাতে আমরা একটু পরে আসবো। আমি আবারও আপনাদের দর্শকদের, মানে আপনার এই পজিশনের অনুবাদ দর্শকদের কারো কারো কাছে কি, সেটি একটু আপনাকে শোনাই, আপনি একটু মান্নান ভাইয়ের কাছে যাই। মাহফুজ আহমেদ, তিনি ইংরেজিতে বলছেন, দি লেডি ইজ হিপোক্রিটিক্যাল, শি ডাজন্ট প্রেফার আওয়ামী লীগ বাট শি হ্যাজ সফট কর্নার ফর স্টুডেন্ট উইং অফ আওয়ামী লীগ। প্রতিটি নিয়োগ, প্রতিটি পদোন্নতি, অ্যাপেলেট ডিভিশনে যাওয়া, অ্যাপেলেট ডিভিশন থেকে কে চিফ জাস্টিস হবেন সেটা নির্ণয় করা, এই সকল কিছুই আসলে রাজনৈতিক সিদ্ধান্তে হয়েছে। এবং আপনি চিন্তা করে দেখেন, এই যে আবারও সেই ইতিহাস টানতে হয়, স্বাধীনতার 54 বছর খালেদ ভাই, হ্যাঁ, আমাদের কিন্তু আকাশের যত তারা, আইনের তত ধারা, তাই না? অথচ একটা বিচারক নিয়োগ আইন আমরা কেউ করলাম না। কেন করলাম না? কারণ আমরা না আসলে আমাদের খাস বল্টু পিল্টু লালটুকে বিচারক হিসেবে দেখতে চাই। এবং আমি চাই যে যখন আমি ক্ষমতায় আসব, তখন আমার যা যা মামলা যেভাবে হলে আমার সুবিধা হয়, রায়গুলো শেষে ভাবে হবে। হ্যাঁ, হাসিনা একেবারে নগ্ন ভাবে করেছে বলে না, আমাদের কাছে একেবারে চোখে মনে হয় যেন খুব বেশি আমাদের চোখে লেগেছে। কিন্তু বেরিসা ফারহানা, আপনি যতবার এই কথা বলেছেন, ততবারই আপনাকে এই কথা শুনতে হয়েছে না যে বিএনপি কি তার আগের আমলে করেন